ক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত যা শুনেছি তা ইতিহাস। যেহেতু বর্তমানে আমরা এই ক্যাম্পাসে আছি, বর্তমানের সাথে কিছুটা রিলেট করার চেষ্টা করব শুধু একটা জায়গায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময়ে এই অঞ্চলের যে লিডারশিপ ছিলেন তাদের যে মনস্তত্ত্ব এবং বর্তমান সময়ের যে লিডারশিপ তাদের যে ভঙ্গুর মনস্তত্ত্ব, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এমন একটা কনটেক্সটে, যেই কনটেক্সটে মুসলিমরা সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি বঞ্চিত, এরকম একটা সময়ে আমাদের সেই সময়ের লিডারশিপ নবাব স্যার সলিমুল্লাহ থেকে শুরু করে প্রত্যেকেই চেষ্টা করেছেন যে এই অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যাতে সামনে নিয়ে আসা যায়, তাদের যেই সমৃদ্ধি সেই সমৃদ্ধিটা নিশ্চিত করা যায়। কিন্তু আমরা বর্তমান সময়ে কি দেখছি? বর্তমান সময়ে দেখছি যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেট নিয়ে কথা বলি, তখন আমাদের শুনতে হয় যে গবেষণা বাজেট যেহেতু অ্যাপ্রুভ করা হয়নি, ফলে গবেষণা বাজেট আমরা আর দিতে পারবো না, বা গবেষণার ব্যাপারে আমরা পিছিয়ে পড়ছি। কিন্তু বর্তমানে লিডারশিপ এটা চিন্তা করে না যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশ এবং জাতির পুনর্গঠনের জন্য যে ভূমিকাগুলো রেখেছে, এই বিশ্ববিদ্যালয়কে কিছু দেওয়ার আছে, এটা একটা গুড ইনভেস্টমেন্ট হতে পারে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করি যখনই আমরা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি এডুকেশন নিয়ে কথা বলি, শিক্ষার গুণগত মান নিয়ে কথা বলি, তখন আমাদেরকে একটা ইতিহাস শোনানো হয়। ইতিহাস হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। কেন? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশের জাতি পুনর্গঠনে বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছে। আমি এটা আসলে বুঝে উঠতে পারি না ঠিক কোন যুক্তিতে এই দুইটা জিনিস মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়। যেই বিশ্ববিদ্যালয় জাতির পুনর্গঠনে ভূমিকা রাখে, অবশ্যই জাতির উচিত হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করা। কিন্তু আমরা লক্ষ্য করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে বিবাদসুলভ আচরণ, এই বিবাদসুলভ আচরণের কথা আমরা যখন শিক্ষার গুণগত মান নিয়ে বলি, তখন বলা হয় যে এই বিশ্ববিদ্যালয় আলাদা, এই কারণে শুধু এই বিশ্ববিদ্যালয়ে শুধু রাজনীতিই চলবে। অথচ শুধুমাত্র রাজনীতি দিয়ে যে একটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের পরিসরে পরিচিত, এই বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বে রয়েছেন, যারা শিক্ষার সাথে কাজ করেছেন দীর্ঘদিন, তারা শুধুমাত্র তাদের রাজনৈতিক যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়ন করতে যেয়ে এটা ভুলে থাকতে চাচ্ছেন। আমরা বিশ্বাস করি তারা এটা বুঝেন, উন্নত করতে হলে শুধুমাত্র স্লোগান দিয়ে, শুধুমাত্র রাজনীতি করে, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে তার যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করানো সম্ভব নয়। বরং বিশ্ববিদ্যালয়ের কিছু এজেন্ডা আছে। আমরা এখানে শুনলাম যে কি কারণে মুসলিমরা পিছিয়ে পড়েছিলেন, তাদের যেই শিক্ষার সুযোগ, সেই শিক্ষার সুযোগটা ছিল না। আমরা দেখতে পাচ্ছি যে বৈশ্বিক কনটেক্সটে আমরা ঠিক একইভাবে পিছিয়ে পড়ছি জাতি হিসেবে। বাংলাদেশের যারা আমরা বসবাস করছি, আমরা জাতি হিসেবে পিছিয়ে পড়ছি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধরা হয় যে এই শিক্ষা বিদ্যাপীঠগুলোর একটা, সেখানে কোয়ালিটি এডুকেশনের যদি এই অবস্থা হয়, তাহলে এটা আলোচনা করার অপেক্ষা রাখে না যে আমরা অন্যদের চাইতে পিছিয়ে পড়ছি। আবারও সম্ভবত আমাদের এই ধরনের কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হবে যদি এখনই আমরা সতর্ক না হই। আমরা ইতিহাসে যখন দেখেছি আমাদের লিডারশিপ, তারা যেমন তাদের প্রচেষ্টার মধ্য দিয়ে তারা শুধুমাত্র এই অঞ্চলের মানুষের যে স্বার্থ রক্ষা, সেই স্বার্থ রক্ষায় যেমন কাজ করেছেন, তারা সেই সময়ের যারা কর্তা ব্যক্তি ছিলেন, সেই সময়ের ইংরেজ যে সকল লর্ড যারা ছিল, যারা শাসকরা ছিল, তাদেরকে যেভাবে বাধ্য করেছে, আমরাও আশা করতে চাই এই বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা বসে আছেন, তারা শুধুমাত্র রাজনৈতিক কারণে লেজুর বৃত্তি না করে বরং এই বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোকে তারা তাদের সামনে তুলে ধরবেন এবং যে দাবি দাওয়া আমরা দীর্ঘদিন ধরে যে দাবি দাওয়াগুলো রেখে আসছি, সেই দাবি দাওয়াগুলো বাস্তবায়ন করবেন এই আশাবাদী রাখি। আজকের এই বিশেষ দিনে আমরা আশা করছি যে যদি এগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়, এই বিশ্ববিদ্যালয়কে যদি শিক্ষার্থী বান্ধব করা যায়, এই বিশ্ববিদ্যালয়কে যদি শিক্ষা বান্ধব করা যায়, তাহলেই কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের স্বার্থ রক্ষার জন্য, সেটা সম্ভব হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।